উম ধরুন মানে এমন একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি কথা একটু ভাবুন। বিদেশের একটা বিশ্ববিদ্যালয়ে বহু কষ্টে পাওয়া স্কলারশিপ বাতিল হয়ে গেল। আর কারণটা কি? কারণ হচ্ছে একটা আইনি কাগজের ফিজিক্যাল সিল বা স্ট্যাম্প ডাকযোগে পৌঁছাতে দেরি হয়েছে। হ্যাঁ, এটা আসলে খুবই হতাশার একটা ব্যাপার। একদম। মানে কেবল একটা কাগজের সিলের কারণে কারো কেরিয়ার পিছিয়ে যাওয়ার বিষয়টা দুঃস্বপ্নের মতো শোনালেও একসময় কিন্তু এটাই বাস্তব ছিল। তো আমাদের আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন কিছু তথ্যসূত্র নিয়ে কথা বলবো যা এই ধীর গতির কাগজের পাহাড় আর দীর্ঘ অপেক্ষার আইনি জটিলতাকে পুরোপুরি বদলে দিচ্ছে। রাইট। আর এই পরিবর্তনের মাত্রাটা মানে স্কেলটা আসলে বিশাল। আমরা আজকে মূলত notarybd.com এবং অনলাইন notaryusa.com এর মতো প্ল্যাটফর্মগুলোর ডেটা ঘেঁটে দেখছি। এই প্ল্যাটফর্মগুলো অত্যন্ত একঘেয়ে একটা আইনি প্রক্রিয়াকে বিশ্বজুড়ে মানুষের জন্য সহজ আর সীমান্তহীন করে তুলছে। হ্যাঁ, বিশেষ করে notarybd.com এর কাঠামোটি বেশ চমকপ্রদ লেগেছে আমার কাছে। এটি তো বাংলাদেশের প্রথম জাতীয় পুরস্কারপ্রাপ্ত এবং সরকার স্বীকৃত প্ল্যাটফর্ম, তাই না? হ্যাঁ, একদম। তারা মূলত সার্টিফাইড বাংলাদেশি নোটারি পাবলিকদের মাধ্যমে কাজ করে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল তাদের এই ডিজিটাল নোটারি প্রক্রিয়াটি আইসিটি অ্যাক্ট 2006 মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 এবং অন্যান্য সংশ্লিষ্ট আইন অনুযায়ী সম্পূর্ণ বৈধ। ও আচ্ছা, মানে এটা পুরোপুরি লিগালি ব্যাকড। কিন্তু তাদের কাজের পরিধি তো শুধু দেশের সীমানাতেই আটকে নেই, তাই না? না, একেবারেই না। দেশি এবং বিদেশি উভয় ধরনের আইনি নথিপত্রের জন্য তাদের খুব গোছানো একটা ব্যবস্থা রয়েছে। বিষয়টা অনেকটা আধুনিক একটা ডিজিটাল দূতাবাসের মতো। মানে ধরুন এমন একটা ডিজিটাল দূতাবাস যেখানে দুটো আলাদা কাউন্টার রয়েছে। দেশি কাগজপত্রের প্রয়োজন হলে notarybd.com এর কাউন্টারে খুব সহজে কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আবার আমেরিকান বা অন্য কোনো বিদেশি ডকুমেন্টের জন্য রিমোট অনলাইন নোটারাইজেশন বা সংক্ষেপে যাকে আমরা রন বলি, হুম। সেটার দরকার হলে সোজা টেক্সাসের ড্যালাস ভিত্তিক অনলাইন নোটারি USA.com এর কাউন্টারে যুক্ত হওয়া যাচ্ছে। রাইট। এই দ্বৈত কাঠামোর কারণে তারা খুব সহজে বিভিন্ন দেশের আইনি রূপরেখাগুলো আলাদা করে সামলাতে পারছে। আর অভিবাসন বা বিদেশে উচ্চশিক্ষার জন্য নথিপত্রের তো আসলে কোনো শেষ নেই। একদমই শেষ নেই। শিক্ষাগত সনদ, জন্ম বা মৃত্যু সনদ, কাবিননামা, ডিভোর্স পেপার, ব্যাংক সলভেন্সি, এনআইডি, তালিকা চলতেই থাকে। হুম। এছাড়া ইউএস প্ল্যাটফর্মে তো পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি আরও কিছু জটিল ফর্ম থাকে, তাই না? হ্যাঁ, যেমন DS-3053 বা ফর্ম 1583 এর মতো অত্যন্ত সংবেদনশীল ফর্মও রয়েছে। DS-3053 হল মূলত শিশুদের সীমানা পারাপারের ক্ষেত্রে পিতামাতার অনুমতির একটা কঠোর ফর্ম। আচ্ছা, এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ নথিপত্র। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। ধরুন দুবাই বা কানাডায় বসে থাকা কোনো শিক্ষার্থী যখন হঠাৎ জানতে পারেন তার একটা ইউএস ফর্ম নোটারি করা প্রয়োজন, তখন সশরীরে উপস্থিত না হয়ে তিনি কিভাবে এই কাজটা সম্পন্ন করেন? মানে এর পেছনের মেকানিজমটা আসলে কি? চমৎকার প্রশ্ন। বিষয়টা শুধু এমন নয় যে একটা পিডিএফ আপলোড করে দিলেই কাজ হয়ে গেল। এখানে ফিজিক্যাল উপস্থিতির বদলে অত্যন্ত সুরক্ষিত প্রযুক্তির ব্যবহার করা হয়। সেবাগ্রহীতা মূলত একজন সরকার স্বীকৃত নোটারি পাবলিকের সাথে একটা সিকিউরড বা সুরক্ষিত লাইভ ভিডিও কলে যুক্ত হন। তার মানে পুরোটাই সরাসরি ভিডিওর মাধ্যমে হচ্ছে? হ্যাঁ, এটা একটা রেকর্ড করা এবং সুরক্ষিত লাইভ সেশন। এই কলের মধ্যেই নোটারি পাবলিক রিয়েল টাইমে ওই ব্যক্তির পরিচয় যাচাই করেন। কিভাবে? মানে শুধু দেখেই? না, না, অনেক ক্ষেত্রে সরকারি আইডি কার্ড স্ক্যান করা হয় বা বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে পরিচয় নিশ্চিত করা হয়। এরপর ডকুমেন্টটিতে ক্রিপ্টোগ্রাফিক পদ্ধতিতে ডিজিটাল স্বাক্ষর যুক্ত করা হয়। ওয়াও! তার মানে ঢাকা, লন্ডন বা সিডনিতে বসেও একজন মানুষ তার জায়গা থেকে না নড়েই সম্পূর্ণ আইনি বৈধতা সম্পূর্ণ নোটারি সেবা পেয়ে যাচ্ছেন। একদম তাই। বিশ্বজুড়ে গ্রাহকদের জন্য এই বিশাল ভৌগোলিক প্রাপ্যতা বা জিওগ্রাফিক অ্যাভেলেবিলিটিটাই এর সবচেয়ে বড় সুবিধা। আচ্ছা, লাইভ ভিডিও কলের মাধ্যমে স্বাক্ষরের বিষয়টা পরিষ্কার হলো। কিন্তু টেবিলের অপর পাশের পরিস্থিতিটা একটু ভাবা যাক। একজন কঠোর ইমিগ্রেশন অফিসার বা বিদেশি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন বোর্ড যখন এই ডিজিটাল ফাইলটা হাতে পান, তখন তারা কেন কাগজের ওপর করা প্রথাগত সিলের চেয়ে স্ক্রিনের এই ডিজিটাল সিলকে বেশি বিশ্বাস করবেন? মানে জালিয়াতির ভয়। হ্যাঁ, ডিজিটাল ফাইল তো খুব সহজেই এডিট বা ফটোশপ করা সম্ভব, তাই না? আর এখানেই এই সিস্টেমের সবচেয়ে বড় শক্তির জায়গাটা কাজ করে। সত্যি বলতে, একটা ডিজিটাল ফাইলের চেয়ে কাগজের ফিজিক্যাল সিল জালিয়াতি করা অনেক বেশি সহজ।
ডিজিটাল নোটারির মূল ভিত্তিই হল তাৎক্ষণিক যাচাইকরণ বা ইনস্ট্যান্ট ভেরিফিকেশন। আচ্ছা। ইমিগ্রেশন অফিসার যখন নোটারি করা পিডিএফ ফাইলটি পান, তখন সেখানে একটা ইউনিক কিউআর কোড এবং ক্রিপ্টোগ্রাফিক ডেটা থাকে। তো অফিসার কি সেই কোডটি স্ক্যান করেন? এরপর কি ঘটে? ঠিক তাই, তারা কিউআর কোডটা স্ক্যান করেন অথবা ডকুমেন্টের ইউনিক আইডি নম্বরটি প্ল্যাটফর্মের সুরক্ষিত ডেটাবেসে ইনপুট দেন। সাথে সাথে তাদের স্ক্রিনে মূল সার্ভারে রাখা আসল এবং অপরিবর্তিত ডকুমেন্টটি ভেসে ওঠে। ওহ, মানে একটা অডিট ট্রেল থাকে। হ্যাঁ, শুধু তাই নয়, কখন এবং কে এটি নোটারি করেছেন তার পুরো ডিজিটাল অডিট ট্রেলও সেখানে থাকে। কেউ যদি জমা দেওয়া পিডিএফের একটা পিক্সেলও পরিবর্তন করে থাকে, সেটি আর সার্ভারের অরিজিনাল ফাইলের সাথে মিলবে না। বুঝতে পেরেছি। তার মানে ভরসার জায়গাটি এখন আর কাগজের সিলের ভিজুয়াল বা বাহ্যিক রূপের ওপর নির্ভরশীল নয়, বরং এটা সরাসরি মূল সোর্সের সাথে একটা ক্রিপ্টোগ্রাফিক লিঙ্কের মাধ্যমে যুক্ত। এই পদ্ধতিটি তো জালিয়াতির কোনো সুযোগই রাখছে না। একদম সঠিক। কাগজের নথির ওপর ভরসা করার বদলে এই প্রযুক্তিভিত্তিক স্বচ্ছতার কারণে দূতাবাস বা বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন ডিজিটাল নোটারিকে অনেক বেশি নিরাপদ মনে করছে। তাহলে আজকের পুরো আলোচনার সারমর্ম দাঁড়াচ্ছে, এই ডিজিটাল রূপান্তর শুধু যে আন্তর্জাতিক শিক্ষার্থী বা অভিবাসীদের লম্বা লাইনে দাঁড়ানো আর ডাকযোগের দীর্ঘ অপেক্ষার সময় বাঁচাচ্ছে তা নয়, এটা মূলত আস্থা বা ট্রাস্টের বিষয়টিকে পুরোপুরি ডিজিটালাইজ করে ফেলেছে। নিশ্চিতভাবেই প্রযুক্তিকে যখন এই ধরনের দীর্ঘদিনের আইনি বা আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে কাজে লাগানো হয়, তখন তা শুধু কাজকে দ্রুতই করে না, বরং প্রক্রিয়াটিকে মৌলিকভাবে অনেক বেশি সুরক্ষিত করে তোলে। চমৎকার। আর এখানেই আজকের বিশ্লেষণ শেষ করার আগে একটা দারুণ চিন্তার উদ্রেক হচ্ছে। ক্রিপ্টোগ্রাফিক ভেরিফিকেশনের এই যুগে আইনি কাজের জন্য সশরীরে উপস্থিত হওয়ার ধারণাটি কি ভবিষ্যতে পুরোপুরি অর্থহীন হয়ে পড়বে? হয়তো আমরা এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে সব ধরনের কাগজপত্র হবে সম্পূর্ণ সীমান্তহীন আর ফিজিক্যাল উপস্থিতির বাধ্যবাধকতা হয়ে থাকবে কেবলই অতীতের একটা স্মৃতি।